বাংলা সিকিউতে আবার 10-এ 10 পাওয়া পসিবল নাকি? হ্যাঁ, অবশ্যই পসিবল যদি তুমি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করো। আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলাপ করব। ভিডিওতে আমি যে কথাগুলো বলছি এই সবগুলো স্টেপ ফলো করলে টিচার কিন্তু তোমার খাতা দেখতে গিয়ে একটুও বিরক্ত হবেন না এবং খুশি হয়ে তোমাকে ফুল মার্কস দিবেন। এক্সাম হলে খাতা পাওয়া মাত্রই তুমি তোমার অ্যাডমিট কার্ড দেখে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে লিখবা। এমসিকিউ শিটের ক্ষেত্রে বৃত্ত ভরাট করবা। রোল এবং রেজিস্ট্রেশন তোমার যতই মুখস্থ থাকুক এটা অবশ্যই অ্যাডমিট কার্ড দেখে ফিল আপ করবা। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো খাতার প্রেজেন্টেশন। খাতার প্রেজেন্টেশন সুন্দর করার জন্য আমরা অনেক কিছু করতে পারি। তার মধ্যে একটা যেটা টিচারদের খুবই পছন্দ সেটা হলো খাতা মার্জিন করা। মার্জিন করার ক্ষেত্রে খেয়াল রাখবা খাতার ডান পাশে বা খাতার নিচের দিকে কোনো ধরনের দাগ দিবা না। খেয়াল রাখবা অতিরিক্ত চিকন বা একদম এতখানি জায়গা শেষ হয়ে যায় এভাবেও যেন তুমি মার্জিন না করো। এবার প্রশ্ন পাওয়ার পরে সবার আগে যেটা করবা, তুমি যে প্রশ্নটা পেয়েছো খুব সুন্দর মতো দেখো যে তুমি কোন কোন প্রশ্ন উত্তর করতে পারবা। নিশ্চয়ই জানো বাংলায় তোমার ক, খ, গ, ঘ এরকম 4টা অংশ থাকবে, গদ্য, কবিতা, উপন্যাস এবং নাটক। এখানে গদ্য এবং কবিতা এই অংশ থেকে তোমাকে 2টা করে সিকিউ লিখতে হবে, উপন্যাস থেকে মিনিমাম একটা এবং নাটক থেকে মিনিমাম একটা। এভাবে প্রত্যেকটা অংশ তোমাকে অবশ্যই টাচ করতে হবে, যেখানে তুমি যে কোনো একটা অংশ থেকে আরো একটা সিকিউ এক্সট্রা লিখতে পারবে। অর্থাৎ টোটাল 7টা সিকিউ তোমাকে আনসার করতে হবে। ওকে, সো এখন লেখা শুরু করার ক্ষেত্রে আমরা কি করব, শুরুতেই আমরা কোন অংশ থেকে উত্তর করছি সেটা আমরা সবার আগে লিখে নিব। এরপর ওই অংশ থেকে কত নাম্বার প্রশ্নের উত্তর করছি সেটা স্পষ্টভাবে লিখব এবং তারপরে আমরা ক বা খ, গ, ঘ এভাবে আলাদা করে লিখব। এই অংশগুলো লেখার ক্ষেত্রে নীল কালির কলম ব্যবহার করা যাবে, প্রেফারেবলি যদি বল পেন হয় তাহলে ভালো। কেউ যদি কালো কালি দিয়ে লিখে নিচে নীল কালি দিয়ে আন্ডারলাইন করতে চাও সেটাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার চলে আসি প্রশ্নের উত্তরটা লিখবো কিভাবে। নিশ্চয়ই জানো ক হলো জ্ঞানমূলক প্রশ্ন। তো তোমাকে এখানে একটা ডিরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করা হবে। ফর এক্সাম্পল, অপরিচিতা গল্পের কথক কে, বা কল্যাণীর বাবার পেশা কি ছিল, অথবা কবিতার ক্ষেত্রে এমন আসতে পারে যে এই কবিতাটি কোন ছন্দে রচিত। কতে থাকবে 1 মার্ক এবং তুমি যদি একদম এক্সাক্ট আনসারটা দিয়ে আসতে পারো তাহলে কিন্তু তুমি ফুল মার্কস অর্থাৎ একই পেয়ে যাও। তো তুমি এভাবে লিখতে পারো, অপরিচিতা গল্পের কথক হলো অনুপম। এটা যা উত্তর হবে জাস্ট লিখে দেবা, বাস। এখানে আর তোমার এক্সট্রা কিছু গেইন করার নাই। এরপরে চলে যাবা খ নাম্বার প্রশ্ন। জাস্ট এক লাইন গ্যাপ রেখে তুমি এখানে খ নাম্বার প্রশ্নটা শুরু করতে পারো। আচ্ছা, সো খতে আমরা জানি এটা হলো অনুধাবনমূলক একটা প্রশ্ন। তো এখানে তোমাকে জিজ্ঞেস করা হবে, ফর এক্সাম্পল, এদেশের বুকে 18 আসুক নেমে কথাটি কবি কেন বলেছেন, বা কোনো একটা উক্তি তুলে দেওয়া হবে। ধরো অপরিচিতা থেকে যদি আমি বলি, এই তো আমি জায়গা পাইয়াছি, সো এই কথাটা কেন বলা হয়েছে, যে কেন বলা হয়েছে কথাটা তোমাকে এখানে এক্সপ্লেইন করতে হবে। এক্সপ্লেইন করার জন্য আমরা এখানে 2টা প্যারা ইউজ করব। প্রথম প্যারা জিনিসটা কেন বলা হয়েছে এক কথায় লিখবো, অর্থাৎ এইটার জ্ঞানমূলক পোরশনটা উত্তর আমরা লিখে ফেলবো। এই অংশটা লেখার পরে আমরা এক লাইন গ্যাপ দিব। দ্বিতীয় প্যারাতে আমরা জিনিসটা ব্যাখ্যা করব, এটা আসলে কেন বলা হয়েছে। সো এই কেন বলা হয়েছে জিনিসটা তুমি তখনই সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে যখন তোমার পাঠ পরিচিতি এই অংশগুলো খুব ভালোভাবে পড়া থাকবে। যে কোনো গল্প বা যে কোনো সারাংশ তুমি যদি মূল ভাবটা খুব সুন্দর মতো জানো এবং বইয়ের ভাষা ইউজ করতে পারো তাহলে তুমি এখানে খুব সুন্দর মতো এক্সপ্লেন করতে পারবা। এক্ষেত্রে তোমাকে খুব বেশি লিখে ফেলার দরকার নাই। তুমি যদি অল্প কথায় সুন্দর মতো জিনিসটা এক্সপ্লেন করতে পারো তাহলে তুমি ফুল মার্কস পাবে। তো তুমি প্রথম পেজে ক এবং খ এভাবে লিখে শেষ করতে পারো। এরপর আমরা পরের পেজে চলে যাব। অনেক স্টুডেন্ট যেটা করে, পরের পেজে যাওয়ার আগে এখানে প্লিজ টার্ন ওভার পিটিও লিখে দেয়। সো তোমার যদি হাতে সময় থাকে বা তোমার অভ্যাস থাকে তাহলে তুমি এটা লিখতে পারো। অলরাইট, এবার আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব। গ নাম্বারে আসে প্রয়োগমূলক প্রশ্ন। এখানে নরমালি তোমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি যে গল্পটা পড়েছো বা তুমি যে কবিতাটা পড়েছো তার সাথে উদ্দীপকের আসলে মিল আছে কিনা, সাদৃশ্য আছে নাকি বৈসাদৃশ্য, এবং সাদৃশ্য থাকলে কোন অ্যাঙ্গেল থেকে সাদৃশ্য আছে। গ নাম্বারে 3 পাওয়ার জন্য আমরা 3 প্যারায় লিখবো এই প্রশ্ন। প্রথম প্যারায় জ্ঞানমূলক অংশটা লিখবো, অর্থাৎ সাদৃশ্য কোন দিক থেকে আছে বা এই দিক থেকে সাদৃশ্য আছে। তুমি সিম্পলি এটা এক লাইনে লিখে দিবা। এরপর চলে আসবা দ্বিতীয় প্যারা। এই পার্টটা বেশ ট্রিকি। তো তুমি যদি 3 পেতে চাও তাহলে তোমাকে সিম্পলি এখানে কি করতে হবে জানো, দ্বিতীয় প্যারায় এসে তুমি উদ্দীপকের কিছু লিখবা না। যে গল্প পড়েছো বা তোমার যে কবিতা পড়েছো সেই গল্প বা কবিতার কোন অংশটা উদ্দীপকের সাথে মিল আছে শুধুমাত্র সেই অংশটা তুমি ব্যাখ্যা করবে। সেই ব্যাখ্যাটা নিজের ভাষায় হলেও তুমি মার্ক পাবা, কিন্তু টিচারও প্রেফার করে যে তুমি বইয়ের কোনো ভাষা লিখেছো কিনা, পাঠ পরিচিতি থেকে কোনো শব্দ লিখেছো কিনা। তো বুঝলে তো, ধরো গল্প বা কবিতায় তো অনেক কিছু বর্ণনা করা, কিন্তু শুধুমাত্র উদ্দীপকের সাথে মিল আছে যে অংশটা সেটা তুমি এখানে ব্যাখ্যা করবে। সেটা হতে পারে 2 লাইন, হতে পারে 3 লাইন, কোনো অসুবিধা নেই। এরপর তুমি 1 লাইন সমান গ্যাপ দিবা এবং তৃতীয় প্যারা শুরু করবা। আমি এখানে তোমাকে রেফারেন্স বোঝানোর জন্য দিয়েছি। লিখতে লিখতে কিন্তু তোমার আরেকটু নিচ থেকেও শুরু হতে পারে। তৃতীয় প্যারা এসে তুমি উদ্দীপককে হাইলাইট করবা। ধরো উদ্দীপকে দেশপ্রেম নিয়ে বলা হয়েছে, যে অংশটা তোমার কবিতা বা গল্পের সাথে মিল রয়েছে। তো তুমি এটাই বুঝাবা যে দেশপ্রেম কিভাবে এই গল্পের অংশটার সাথে মিল রয়েছে। এভাবে লেখার পরে তুমি এক পেজেও শেষ করতে পারো বা পরের পেজেও যেতে পারো। লাস্টে তোমাকে একটা কনক্লুশন দিতে হবে। ওই যে শুরুতে মনে আছে তুমি বলেছিলে যে সাদৃশ্য আছে বা সাদৃশ্য নাই বা কোন দিক থেকে আছে, তুমি যেটা প্রুফ করেছো সেটাই তুমি লিখবা। যে সুতরাং উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে উদ্দীপকের সাথে আমার এই
পড়া গল্পের বা কবিতার এই দিক থেকে সাদৃশ্য রয়েছে। এখানে তুমি চাইলে দ্বিতীয় প্যারাতে গল্প বা কবিতা এবং উদ্দীপকের যে দিকটা সাদৃশ্য আছে সেটা এলাবোরেট করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং তৃতীয় প্যারায় তুমি একটা কনক্লুশন দিতে পারো যে এই দিক থেকে সাদৃশ্য আছে। আমি ধরে নিচ্ছি এই পেজে লেখা শেষ করার পর পরের পেজে তোমার 2 থেকে 3 লাইন পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। যদি লেখা এখানে শেষ হয় তাহলে অবশ্যই একটু গ্যাপ দিবা এবং তারপরে তুমি ঘ নাম্বার প্রশ্নের উত্তর লেখা শুরু করবে। এরপর চলে আসো ঘ নাম্বার। ঘ নাম্বারে থাকে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে তোমাকে 4টা প্যারা করতে হবে। তো ঘ নাম্বারে প্রথম প্যারা থাকবে এগেইন জ্ঞানমূলক উত্তর। এক্ষেত্রে নরমালি প্রশ্ন করা হয় যে উদ্দীপক কি তোমার গল্প বা কবিতার ভাবকে পুরোপুরি ধারণ করতে পেরেছে কিনা, বা কোন একটা লাইন ডিরেক্ট তুলে দিয়ে বলবে যে এই উক্তিটা যথার্থ কিনা, বা এটার সাথে তুমি পুরোপুরি একমত কিনা। তো যেটাই হোক এই পুরো উক্তিটা তুলে লিখবা যে হ্যাঁ এটা যথার্থ, উদ্দীপকটা পুরোপুরি তোমার গল্প বা কবিতাকে ধারণ করতে পেরেছে কিনা। যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবা, না হয় না লিখবা। নরমালি এক্ষেত্রে নাই হয়, এরকম লিখে প্রথম লাইনটা শেষ করবা। এরপর তুমি চলে আসবা দ্বিতীয় প্যারায়। দ্বিতীয় প্যারায় তুমি গল্প বা কবিতার যে মূল ভাব সেটা তুমি লিখবা। এক্ষেত্রে পাঠ পরিচিতি শব্দগুলো যদি তুমি ইউজ করো তাহলে টিচাররা বেশি মার্ক দেন। এবার চলে আসো তৃতীয় প্যারায়। তুমি কি লিখবা? তৃতীয় প্যারায় উদ্দীপকটা এক্সপ্লেইন করবা যে তুমি উদ্দীপকটা পড়ে কি বুঝলে, যে এখানে আসলে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো তোমার গল্পের সাথে মিল আছে নাকি নাই, কোন দিক থেকে আছে, কতটুকু আছে কতটুকু নাই, কোন অংশটা ধারণ করতেই পারে নাই একদমই, সেগুলো তুমি সুন্দর করে লিখবা। তো এগুলো লিখতে লিখতে আমি ধরে নিচ্ছি তোমার এতখানি পেজ অলরেডি শেষ। চলে যাবা তুমি পরের পেজে। পরের পেজে তুমি লাস্ট একটা প্যারা করবা, ফোর্থ প্যারা, যে প্যারাতে তুমি একদম কনক্লুশন টেনে দিবা। এটা আসলেই জ্ঞানমূলকে যে কথাটা লিখছিলা ওইটাই তুমি প্রমাণ করতে পারছো যে এটা যথার্থ কি যথার্থ না, পুরোপুরি ধারণ করতে পারছে কিনা। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে পারে না। সো সেভাবে তুমি এক্সপ্লেইন করবা। এগেইন তুমি পাঠ পরিচিতির শব্দগুলো মাথায় রাখবা। ঘ নাম্বার লেখার ক্ষেত্রে অবশ্যই কতটা পেজ হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তবে এই স্টেপগুলো ফলো করলে তোমার মিনিমাম 2টা পেজ হয়ে যাবে লেখা। অনেকে জিজ্ঞেস করো যে এরকম 2 পেজ বা 1.5 পেজ না লিখলে কি আমাকে কোনো নাম্বারই দিবে না বা ফুল মার্কস দিবে না? এরকম কিছুই না, পেজ গুনে নাম্বার দেওয়া হবে না, তবে তোমার প্রেজেন্টেশনটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি যদি টিচারকে বোঝাতে পারো যে তুমি আসলে গ নাম্বার যে প্রয়োগ বলা হয়েছে সেখানে তুমি জ্ঞানমূলকও দিয়েছো, অনুধাবনমূলকও দিয়েছো এবং প্রয়োগমূলক যে অ্যাকচুয়াল পার্টটা সেটাও ইনক্লুড করেছো, তাহলে তোমাকে টিচার অবশ্যই ফুল মার্কস দিবে। ফুল মার্কস পাওয়ার জন্য তোমাকে আরো কিছু কথা মাথায় রাখতে হবে, যেটা আমি এক এক করে এক্সপ্লেইন করছি। নাম্বার 1 হলো প্রতিটা সিকিউ লেখার জন্য তুমি 20 থেকে 22 মিনিটের মতো সময় নিবা, কখনোই এর বেশি নিবা না। তুমি যদি প্রথম সিকিউতে 30 মিনিট ধরে লিখতে থাকো তাহলে কিন্তু তুমি সব উত্তর লিখে আসতে পারবে না। নাম্বার 2 হলো তুমি স্পষ্ট করে লিখবা, কাটাকাটি করবা। দেখো আমার হাতের লেখাও কিন্তু একদমই ভালো না, তারপরেও আমি এইচএসসি তে স্কলারশিপ পাইছিলাম। তো হাতের লেখা ভালো না হলেও সমস্যা নাই, তুমি জাস্ট স্পষ্ট করে লিখবা, কাটাকাটি করবা না। ধরো তুমি এখন কাটতে চাচ্ছ কোনো লাইন, তাহলে কি করবা? এরকম হিজিবিজি করে না কেটে জাস্ট এক টানে কেটে দাও এবং সেই জিনিসটা সুন্দর করে লিখে দাও। তো এভাবে না কেটে তুমি এক টানে কেটে সেই জিনিসটা পাশে লিখে দাও। ওকে, নাম্বার 3টা অনেক ইন্টারেস্টিং, সেটা হলো কোনো পেজ তুমি ফাঁকা রাখবা না। দেখা গেল তুমি এই পেজে লিখেছো, এই পেজে লেখনি, আবার 2 পেজ পরে গিয়ে লিখেছো, সেক্ষেত্রে কিন্তু পোর্শনটুকু না দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই কখনোই পেজের মাঝখানে ফাঁকা রাখবা না, যা পারো একবারেই লিখে যাও। নাম্বার 4 হলো লিখতে লিখতে তোমার এক্সট্রা পেপারের দরকার হতে পারে। এক্সট্রা পেপার যদি তুমি নাও তাহলে অবশ্যই বাম দিকে তুমি এভাবে নাম্বারিং করে রাখবা 1 2 3 4, এবং পরবর্তীতে সেগুলো অ্যাটাচ না করে পরীক্ষার হল থেকে বের হবা না। কয়টা উত্তরপত্র নিয়েছো সেটাও কিন্তু তোমার খাতার শুরুতে বৃত্ত ভরাট করতে হয়। এন্ড নাম্বার 5, কোনোভাবেই তুমি মার্জিনের বামে লিখবা না, অর্থাৎ এই পাশে তুমি 1 নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার এভাবে কখনোই লিখবা না। এভাবে লিখলে টিচারদের মার্কিং করার জায়গাটা থাকে না, তখন টিচাররা অনেক বিরক্ত হয়। এখন একটা বোনাস টিপ দিয়ে দিই, সেটা হলো তুমি আগামীকাল বাসায় 2 ঘন্টা 30 মিনিটে একদম 7টা সিকিউ আমি যেভাবে এই ভিডিওতে দেখেছি সেইভাবে তুমি সম্পূর্ণ নিয়ম মেনে লেখো এবং লিখে দেখো তোমার লেখার স্পিডটা কেমন। যদি লেখার স্পিড ভালো হয় তাহলে তো কোনো সমস্যাই নেই, আর যদি দেখো যে এই টাইমে তুমি কমপ্লিট করতে পারছো না তাহলে সেটাকে অবশ্যই তোমাকে ইমপ্রুভ করতে হবে। আরেকটা কথা বলে রাখি, প্রথম দিন যেহেতু বাংলা ফার্স্ট পেপার এক্সাম, এটা ভালো হওয়া কিন্তু খুব জরুরি, এটা তোমার কনফিডেন্স বুস্ট করতে অনেক হেল্প করবে। কিন্তু লেখা যেহেতু অনেক বেশি, তোমার হাতও ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সো এগুলোর জন্য আগে থেকে প্রিপেয়ার্ড থাকাটা অনেক বেশি জরুরি। অলরাইট, সো আমি চেষ্টা করেছি সম্পূর্ণটা এই ভিডিওতে কভার করার। এরপরেও যদি আমি কোনো পয়েন্ট মিস করে যাই অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং অতিরিক্ত ভয় না পেয়ে তুমি 2.5 ঘন্টার একটা এক্সাম দাও নিজের কাছে যে তুমি আসলে কতটা প্রিপেয়ার। অল দ্য বেস্ট।